আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছ। আমরা আজকে পদার্থবিজ্ঞানের আধুনিক পার্ট নিয়ে কথা বলব। তাহলে কি এতদিন আমরা পুরাতন পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলতাম? অনেকটা সেরকম। এতদিন আমরা যেই পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলেছি সেগুলো সেই ১৬০০ সালের আমলে বা তারও আগে নিউটন এবং অন্যান্য বিজ্ঞানীরা বলে গেছিল। সেখানে কি হয়? আমরা কেন জানি হঠাৎ করে নৌকা থেকে ঝাঁপ দেই? কেন জানি আমরা একটা বলকে ছুঁড়ে মারি? কেন জানি আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি, তাই না? তো এসব কিছু বাদ দিয়ে একটা সময় আসলো যখন বিজ্ঞানীরা দেখলো এসব নৌকা দিয়ে লাফ দিয়ে গুলি করার বেগ-টেগ মেপে লাভ নাই। আমাদের আরো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে চিন্তা করতে হবে। সেমিকন্ডাক্টর, ইলেকট্রন, মহাকাশ, আলো, তরঙ্গ এসব নিয়ে কথা বলতে হবে। এসব নিয়ে চিন্তা করতে হবে। এসব নিয়ে যখন তারা গবেষণা শুরু করলো, বিভিন্ন জিনিস জানতে পারল, তখন দেখলো এসব নিউটন বলছেটা কি? এর থিওরিতে তো কোনো কিছুই প্রমাণ করা যায় না। কিছুই তো মিলতেছে না। তো তখন নতুন, নতুন থিওরি, নতুন, নতুন কনসেপ্ট এর প্রয়োজন হয়েছিল। কাজেই এতদিন ধরে পদার্থবিজ্ঞানের ১ম পত্রে বা ২য় পত্রে যা, যা পড়ছো, দেখবা অনেক কিছু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সম্পর্ক বদলে যাচ্ছে একটি পলকে। ঠিক আছে? মজার একটা চ্যাপ্টার, ভালো একটা চ্যাপ্টার। তো বুঝতেই পারছি যে আধুনিক জীবনের নতুন, নতুন জিনিসপত্র নিয়ে আলোচনা করার জন্য, ব্যাখ্যা করার জন্য আধুনিক পদার্থবিজ্ঞান তৈরি হয়েছে এবং বিভিন্ন থিওরি তৈরি হয়েছে। থিওরি গুলো দেখব আজকে। এছাড়াও আরো অনেকগুলো চ্যাপ্টার আছে এটার উপরে। আচ্ছা, এখন কি আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখতেছি, আরে! সবাই তো আধুনিক হয়ে গেছে। এমন কি হয়? এমন তো হয় না। কি হয়? আস্তে, আস্তে একটা স্লো প্রসেস এর মাধ্যমে প্রাচীন যুগ থেকে, পুরাতন যুগ থেকে আধুনিক যুগে আমরা কনভার্ট হই। তাই তো? সেটাই তো হয়। তো সেইরকমই এরকম হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি, আরে! সবকিছু আধুনিক হয়ে গেছে। এরকমটা হয় না। এরকমটা কখনোই হয় নাই। এমন কোন স্টেপ ছিল বা আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ গবেষণা করতে, করতে জিনিসপত্র উন্নত হয়, আধুনিক হয়। কিন্তু কোন স্টেপটায় যায় বা এমন কোন ব্রেক থ্রু টা হইছে, যার পরে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এখন থেকে আধুনিক বিজ্ঞানের আলোচনা করতে হবে, নতুন গবেষণা করতে হবে। সেটা ছিল আমাদের ক্যাথোড রশ্মির আবিষ্কার। তোমরা তো ক্যাথোডটা চিনো, তাই না? যে আমাদের ধাতব তড়িৎদ্বার থাকে, অ্যানোড, ক্যাথোড। 9-10 এ পড়ছিলা। যারা পড়ছো তারা তো পড়ছিলা, যারা না পড়ো সমস্যা নাই। একটা গবেষণা হয়েছিল, যেই গবেষণা প্রায় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানে 1880 কিংবা 1890 সালের দিকে। গবেষণায় একটা রশ্মি আবিষ্কার করা হয়, যেই রশ্মিটাকে বলা হচ্ছে ক্যাথোড রশ্মি। ক্যাথোড রশ্মিটা পরবর্তীতে দেখা যায় এটা আর কিছুই না। এই রশ্মিটা হলো একটা ইলেকট্রন। ইলেকট্রন মাঝে, মাঝে ছুটে চলে যায়। আমরা দেখব এই চ্যাপ্টারেই দেখব। ইলেকট্রন মাঝে, মাঝে ক্যাথোড থেকে ছুটে চলে যায়। ক্যাথোড কি জিনিস? যেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে বা ইলেকট্রনের পরিমাণটা বেশি থাকে। সেখান থেকে অনেক সময় ইলেকট্রন ছুটে, ছুটে চলে যায়। সো এই চলে যাওয়াটাকে তারা রশ্মি কল্পনা করেছিল। ভাবছিল, "আরে! এটা কোন রশ্মি?" পরবর্তীতে দেখলো এটা রশ্মি নয়, এটা ছিল ইলেকট্রন। তো এভাবেই আসলে ইলেকট্রন মানে আবিষ্কার-টাবিষ্কার হইছিল। বিষয়টা আসলে এরকমই। তো তখন থেকে তারা বুঝলো এইসব বল, নৌকা, বন্দুক, তারপরে কে কার সাথে সংঘর্ষ হইলো এসব নিয়ে আসলে চিন্তা করে লাভ নাই। আমাদের আলো মলিকিউল লেভেলে যাইতে হবে, ক্ষুদ্র লেভেলে যাইতে হবে, আরো বেশি গবেষণা করতে হবে। এইজন্য এই ক্যাথোড রশ্মির আবিষ্কার ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এটাকেই বলা হয় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার যাত্রা বা এখান থেকে শুরু হয়েছিল আধুনিক পদার্থবিজ্ঞানের যাত্রা। এখন পদার্থবিজ্ঞানের এই যে আধুনিকতার সূচনা হলো, এটা দিয়ে আমাদের লাভ কি হচ্ছে? এটার মাধ্যমে এই যে নতুন কনসেপ্ট গুলো আসতেছে, এর মাধ্যমে আমরা কোয়ান্টাম ফিজিক্স, থিওরি অফ রিলেটিভিটি, অ্যাটমিক ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স, সলিড স্টেট ফিজিক্স, বায়োমেডিক্যাল ফিজিক্স অনেক কিছু ব্যাখ্যা করতে পারি এবং অনেক নতুন, নতুন ফিল্ড তৈরি হয়েছে এটার জন্য। কাজেই গুরুত্ব কিন্তু কম না। বেশ ভারী একটা চ্যাপ্টার। পুশ আপ দিয়ে রেডি হয়ে থাকো। ভালো একটা চ্যাপ্টার হবে। আচ্ছা। যেকোনো পদার্থবিজ্ঞানের আধুনিক হোক, পুরাতন হোক, যাই হোক, সেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো কোন বস্তুর গতি ব্যাখ্যা করতে পারা। তার গতিটা কিরকম? স্থির, গতিশীল, ত্বরণ আছে, ত্বরণ নাই, কি হচ্ছে? গতিটা কিরকম? এটা ব্যাখ্যা করতে পারা অনেক দরকার। এখন গতি ব্যাখ্যা করা তো অনেকভাবে যাইতে পারে। আমি ধরো এইটা, নাকি তুমি এটা। আচ্ছা তুমি বলতে পারো, "ভাই আমার গায়ের রং তো সবুজ না, আমি কেন হব?" আমি ধরো এটা। আমি এখানে দাঁড়ায় আছি। এখন আমি দেখছি একটা গাড়ি আছে, গাড়ির মধ্যে এ আর বি, মিয়া আর বিবি বসে আছে। আচ্ছা এটা এম দেওয়া লাগতো। এমবি, মিয়া বিবি। আচ্ছা। তো এ আর বি বসে আছে। গাড়িটা ভি বেগে চলছে। তাহলে আমি কি দেখব? আমি দেখব ভাই গাড়িটা তো ভি বেগে চলছে। তার মানে এই গাড়ি। আমি দেখব এটা। এটা হলো আমি। ঠিক আছে? আমি কি দেখব? আমি দেখব এই যে গাড়িটা আছে, এই যে এ বস্তু, বস্তু তো না মানুষ, বি মানুষ। এরা ২ জনই সবাই এই পুরা জিনিসটাই ভি বেগে চলাচল করছে। ভি বেগে গতিশীল। আমি বললাম। তারপর আমি Facebook এ স্ট্যাটাস দিলাম যে এ ও বি ভি বেগে গতিশীল। এখন এ আর বি এরা আমার ফেসবুক ফ্রেন্ড। এরা দেখছে। কি বলল? আমরা নাকি গতিশীল। তখন এরা কল্পনা করবে। দেখি তো আমরা আসলেই গতিশীল নাকি? এ আর বি দেখবে, বি যেহেতু এর বিবি।
মিয়া আর বিবি বলবে, দেখো বিবি, আমরা তো স্থির, তুমিও স্থির, আমিও স্থির, আমরা তো এই গাড়ির মধ্যে চুপচাপ স্থির অবস্থায় বসে আছি, তাহলে এই পোস্টটা কেন দিল? তখন সে দেখবে কে পোস্টটা দিছে, একটু দেখি, তাকায় দেখবে এই লোক। বলবে, আরে মিয়া, তুমি নিজেই তো পিছনের দিকে গতিশীল, ছোটবেলায় এটা হইছে না? তুমি বাসে চলাচল করতেছ, তুমি ছোটবেলায় মনে করছো আমরা তো সবকিছু ঠিকঠাক আছি, এই যে গাছপালা, বাড়ি ঘর, পাহাড় পর্বত, সংসার সবকিছু পিছনের দিকে চলে যাচ্ছে, হয় না, হয় কি না? হয়। এটাকে বলে আপেক্ষিক বেগ। অর্থাৎ যেকোনো কিছুর গতি আপেক্ষিক। যদি আমি দেখি আমার কাছে মনে হবে এরা গতিশীল, যদি এরা আমার দিকে তাকায় দেখে এদের কাছে মনে হবে আমি গতিশীল। তাই তো? তো যেইটার সাপেক্ষে আমি গতি ব্যাখ্যা করব, অনেক কিছু সাপেক্ষে করতে পারি। আমি আমার নিজের সাপেক্ষে করতে পারি। অন্য মানুষ তার সাপেক্ষে করতে পারে। যার সাপেক্ষে কোনো কিছু ব্যাখ্যা করা হয় বা কোনো বস্তুর গতি অবস্থা ব্যাখ্যা করা হয়, সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? যেমন আমি ১ম এ আমার সাপেক্ষে ব্যাখ্যা করছিলাম, আমার সাপেক্ষে সবকিছু দেখছিলাম। এজন্য তখন আমাকে কি বলা হবে? আমাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? এখন প্রসঙ্গ কাঠামো মানে কি? আমি, আমার চারপাশের বস্তু সবকিছুই প্রসঙ্গ কাঠামোর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমি হলাম তখন প্রসঙ্গ কাঠামো। আমি একটা প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, ঠিক আছে। সো আমি আমার সাপেক্ষে বস্তুর বেগটেগ হিসাব করতেছি। যদি আমি প্রসঙ্গ কাঠামো হই, তাহলে A আর B গতিশীল। আমার কথাই ফাইনাল কথা। আমি যা বলব তাহা চিরন্তন সত্য। আচ্ছা, হয়ে গেল। B আর A কি দেখলো সেটাতে আমার এখন গুরুত্ব দেওয়া দরকার নাই। কারণ প্রসঙ্গ কাঠামো আমি নিজে। আমিই হর্তা-কর্তা। ওকে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আমি তো আর মানে যখন ব্যাখ্যা করব ওইভাবে গণিতের খাতায়, পরীক্ষার খাতায়, আমি তো ভাই মানুষ আঁকাবো না। যে এই যে সবুজ রঙের মানুষ। আমি কি করব? আমি তখন একটা গ্রাফ পেপার আঁকাবো। আমি তখন ৩ টা অক্ষ আঁকাবো। যে এইটা একটা অক্ষ, এটা হলো আমাদের এক্স অক্ষ। আমি উপরে একটা অক্ষ আঁকাবো যে এইটা হলো আমার ওয়াই অক্ষ। আমি আঁকাবো যে এইটা হলো আমার জেড অক্ষ। ৩ টা অক্ষ আঁকাবো। এবং বলব যে এই অক্ষ ব্যবস্থা দিয়ে আমি বস্তুর গতি হিসাব করব। এখানে যদি একটা বস্তু থাকে এই জায়গায়, তাহলে আমি অক্ষের সাপেক্ষে তার অবস্থানটা হিসাব করব। যে সে মূল বিন্দু থেকে কত দূরে অবস্থান করতেছে। তাই না? আমরা এরকম হিসাব করি না? আমরা তো করি। আচ্ছা। আবার ধরো এটা চলাচল করতেছে। তাহলে এটা কি আসলে গতিশীল নাকি স্থির? এটা কিভাবে বুঝবো? মূল বিন্দু থেকে আমি তাকায় থাকবো যে দেখি তো এটা গতিশীল না স্থির? ও আচ্ছা, এটা তো গতিশীল। তখন আমি বলব যে এটা ভাই গতিশীল। তো এই যে তখন আমরা এই প্রসঙ্গ কাঠামো বা এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বা এই যে স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে একটা বস্তুর গতি ব্যাখ্যা করতে পারতেছি। গতি হিসাব করতেছি। সো এইটা তখন আমাদের কি? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। এই যে এক্স অক্ষ, এই পুরা জিনিসটা হলো প্রসঙ্গ কাঠামো। এবং প্রসঙ্গ কাঠামোর যে বিন্দুটা আমাদের মূল বিন্দু, এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে কি বলা হয়? প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ প্রসঙ্গ বিন্দু। সো একটা হলো আমাদের প্রসঙ্গ কাঠামো, আরেকটা হলো আমাদের প্রসঙ্গ বিন্দু। একটু বড় করে লিখি, বোঝা যাচ্ছে না। এটা হলো কাঠামো, আর একটা ছিল আমাদের প্রসঙ্গ বিন্দু। তো তার মানে তুমি যখন নিজেকে প্রসঙ্গ কাঠামো বানাইছিলা, তখন তুমি ছিলা প্রসঙ্গ বিন্দু। আর এই যে তুমি নিজের সাপেক্ষে হিসাব করতেছো যে তোমার থেকে ডানে কতখানি আছে, তোমার থেকে উপরের দিকে একটা বস্তু কতখানি গেল, তোমার থেকে জেড অক্ষ বরাবর কতখানি চলে গেল। এই যে একটা কাঠামো তৈরি করলা, এই কাঠামোটাকে পুরোটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। ক্লিয়ার? আচ্ছা। মানে গতি-টতি ব্যাখ্যা করার জন্য আমাদের একটু খাটনি করতে হয়, খাটনিও করতে হয়। প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হলে গতি ব্যাখ্যা মানে গতির জিনিসপত্র চেঞ্জ হয়ে যায়। এখন ধরো তুমি হলে টম। এবার তোমাকে আমি টম বানাইলাম। আমি হলাম জেরি। হ্যাঁ? এখন কে ভালো কে খারাপ তোমরা হিসাব করবা। তো টম তুমি, আমি হলাম জেরি। তুমি এখানে হাঁপায়, হাঁপায় বসে আছো। তুমি একটা বস্তুর, একটা বলের, একটা বল ড্রপ খাচ্ছে। ঠিক আছে? এবার ড্রপ খায়, খায় আগায় যাচ্ছে। তুমি এই ড্রপ খাওয়াটা পর্যবেক্ষণ করতেছো যে দেখি তো কেমন লাগে জিনিসটা দেখতে। এখন তুমি যে তোমার সাপেক্ষে দেখতেছো বা তুমি যে নিজের সাপেক্ষে দেখতেছো, তুমি তো একটা প্রসঙ্গ কাঠামো, তাই না? একটা প্রসঙ্গ কাঠামো। তো তুমি নিজেকে স্থির অবস্থায় চিন্তা করতেছো। ধরো তুমি মহাকাশে আছো। এই পৃথিবীতে তুমি, আমি আর এই বল, এই ছাড়া এই দুনিয়ায় কিচ্ছু নাই। কিচ্ছু নাই। শুধু তুমি, আমি আর এই বলটা আছে, আর মহাকাশে দুনিয়ায় কিচ্ছু নাই। আমরা একা। তো তাহলে তুমি একদম চুপচাপ অবস্থায় আছো। একদম চুপচাপ তুমি আছো। একদম তুমি অ্যাবসোলিউট ভাবে স্থির অবস্থায় আছো। একদম মানে কোন সাপেক্ষ-টাপেক্ষ না। আপেক্ষিক-টাপেক্ষিক না। তুমি আসলেই স্থির। মহাকাশে তুমি চুপচাপ স্থির বসে আছো। একা নিমগ্ন নিজেকে নিয়ে সিঙ্গেল। আচ্ছা। তো এখন আমি দৌড়ায় আসতেছি এই বলটাকে ধরার জন্য। তুমি যখন বলটাকে দেখবা, তুমি তো স্থির।
তুমি একটা প্রসঙ্গ কাঠামো। তুমি কি? তুমি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। তুমি তখন বলের ড্রপ খাইতেছে দেখবা। তুমি ধরো এইচএসসি পাস করছো। তুমি তখন নিউটনের গতিসূত্র জানো। তুমি তখন এখানে নিউটনের গতিসূত্র এপ্লাই করবা। এই যে এটা হলো নিউটন। বড়, বড় চুল, লম্বা একটা মুখ, ২ টা চোখ, লম্বা নাক, মুখ। এটা হলো নিউটন। নিউটনের যে গতিসূত্রগুলো ছিল, কি ছিল? F = ma, v = ut + et অনেক কিছু ছিল। এই গতিসূত্র ব্যবহার করে তুমি এই বলটা পরের ১০ সেকেন্ডে কোন জায়গায় থাকবে তুমি হিসাব করলা। ঠিক আছে? তো তুমি এখানে নিউটনের সূত্র এপ্লাই করছো। এবং তুমি দেখলা ১০ সেকেন্ড পর সেইটাই হইছে। তার মানে স্থির যে প্রসঙ্গ কাঠামো, তুমি কি? তুমি হলে স্থির প্রসঙ্গ কাঠামো। স্থির প্রসঙ্গ কাঠামো। এখানে নিউটনের সূত্র এপ্লাই করা যাচ্ছে। আমি কি করতে পারতেছি? আমি যে নিউটন নিউটনস ল ইজ অ্যাপ্লিকেবল। ইজ অ্যাপ্লিকেবল। ইউজ করা যায়। নিউটনের ল এপ্লাই করা যায়। আমি যে দৌড়ে, দৌড়ে আসতেছি, এখন আমি তো এদিকে দৌড়ে আসতেছি, আমার এদিকে একটা বেগ আছে। একটা বেগ আছে। ঠিক আছে? আচ্ছা বেগ থাকলো। বেগ থাকার কোনো সমস্যা না। আমার এখানে কি ত্বরণ আছে? হতে পারে আমার এখানে কোনো ত্বরণ আছে। হতে পারে আমার কোনো ত্বরণ নাই। ত্বরণ মানে কি? ত্বরণ? ত্বরণ মানে হলো বেগের পরিবর্তনের হার। যদি ত্বরণ থাকে তার মানে বেগ পরিবর্তন হচ্ছে। যদি ত্বরণ না থাকে তার মানে বেগ পরিবর্তন হচ্ছে না। ত্বরণ না থাকা মানে কি? ত্বরণ a সমান যদি 0 হয় তাহলে কি? তাহলে বস্তুটা আইদার সমবেগে চলতেছে অথবা স্থির অবস্থায় আছে, তাই না? যেমন টম, এ তো স্থির অবস্থায় আছে। তার মানে কি? স্থির মানে কি? এর ত্বরণ নাই, এর ত্বরণ 0। ঠিক আছে? তার মানে যদি ত্বরণ 0 হয় তাহলে বস্তুটা হয়তো সমবেগে যায় অথবা স্থির অবস্থায় থাকে। এখন এ তো স্থির অবস্থা নাই, তো দৌড়াচ্ছে। তার মানে এটা তো স্থির না। এটা যদি ত্বরণ 0 হয় তাহলে সমবেগে যাচ্ছে। আমি জানি না। ত্বরণ 0 হতে পারে, নাও হতে পারে। ধরে নিলাম ত্বরণ 0। যদি ত্বরণ 0 হয় তার মানে জেরি বা আমি সমবেগে দৌড়াচ্ছি। আমার এটা কি বেগ? সমবেগ। যদি আমি মনে করো সমবেগে দৌড়াচ্ছি। আমিও ধরো এইচএসসি পাস। আমি তো এইচএসসি পাস কি? আমি তো বুয়েটে পড়ি। আমি তো অনেক কিছু জানি। আমি এখন নিউটনের সূত্র এপ্লাই করছি। যে দেখি তো পরবর্তী ১০ সেকেন্ডে বলটা কোন জায়গায় যাবে? সূত্র এপ্লাই করে দেখি। সূত্র এপ্লাই করে দেখছি হ্যাঁ, ১০ সেকেন্ড পর ওই জায়গাতেই গেছে। সো যদি সমবেগে থাকে তাহলেও নিউটনের সূত্র কি করা যায়? এপ্লাই করা যায়। তাহলেও আমি নিউটনের যে সূত্র আছে, নিউটনস ল ইজ অ্যাপ্লিকেবল। তাহলে অনেকে ধারণা করে নিছো ঘটনাটা কি ঘটবে। যদি আমার ত্বরণ থাকে, সামহাও বাই চান্স ধরো আমার ত্বরণ আছে। ঠিক আছে? ত্বরণের একটা ভ্যালু আছে। ঠিক আছে? ত্বরণ 0 না। ত্বরণ 0 না। তার মানে কি? ত্বরণ 0 না হওয়া মানে কি? ত্বরণ 0 না এর অর্থ হচ্ছে আমার বেগ চেঞ্জ হচ্ছে। আমার বেগ পরিবর্তনশীল। যদি বেগ পরিবর্তনশীল হয় তার মানে আমি যদি এখন একটা নিউটনের সূত্রগুলো এপ্লাই করি, নিউটনস ল, যদি আমি এখন নিউটনের সূত্র এপ্লাই করি, আমার একটা ত্বরণ আছে। আমার বেগ চেঞ্জ হচ্ছে। আমি নিউটনের সূত্র এপ্লাই করছি। ১০ সেকেন্ড পর ওটা এখানে থাকার কথা। আমি দেখব আমার সূত্র ফেল মারছে। আমি তো নিউটন খাই গালি দিব। এই নিউটন কি সূত্র দিলা? কাজ করতেছে না। কিন্তু আসলে কিন্তু নিউটনের সূত্রটা কাজ করত। কখন করত? যদি তোমার ত্বরণ না থাকতো। সো ত্বরণ থাকলে নিউটনস ল ইজ নট অ্যাপ্লিকেবল। নিউটনের সূত্র ত্বরণ থাকলে এপ্লাই করা যায় না। এই যে ত্বরণ থাকা না থাকা আমি বলতেছি। প্রসঙ্গ কাঠামো। তুমি যে নিজের সাপেক্ষে দেখতেছো, তুমি নিজেও তো প্রসঙ্গ কাঠামো, তাই না? তুমিও তো একটা প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামোর বেগ থাকতে পারে। বেগ থাকা না থাকা কোনো দোষের কিছু না। ত্বরণ থাকতে পারে, ত্বরণ নাও থাকতে পারে। যদি ত্বরণ যদি ত্বরণ থাকে বা না থাকে, ধরো ত্বরণ নাই, তাহলে এটাকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রকা লিখলাম। ঠিক আছে? প্রকা মানে প্রসঙ্গ কাঠামো। আর যদি ত্বরণ থাকে, যদি ত্বরণ থাকে, এ ইজ নট ইকুয়াল টু যদি 0 হয়, ত্বরণ যদি এক্সিস্ট করে তাহলে এটাকে বলে অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় আমি লিখলাম প্রকা। ঠিক আছে? আমি প্রকা লিখলাম। প্রসঙ্গ কাঠামো। তার মানে জড় প্রসঙ্গ কাঠামো এখানে আমি নিউটনের সূত্র এপ্লাই করতে পারবো, যেখানে ত্বরণ নাই। কিন্তু অজড় প্রসঙ্গ কাঠামো এখানে আমি নিউটনের সূত্রটা এপ্লাই করতে
পারবো না। ওকে, আচ্ছা, এইটুকু তাহলে আমরা ক্লিয়ার করছি, এইটুকু আমরা বুঝতে পারছি। সো নিউটনের সূত্রের সীমাবদ্ধতা এটাই যে অজড় প্রসঙ্গ কাঠামোতে বা যেখানে ত্বরণ থাকে সেখানে নিউটনের সূত্র কাজ করে না। অলরাইট, তাহলে আমরা একটা সীমাবদ্ধতা পাইলাম, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এটা নিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানে কাজ করা হয়। আধুনিক পদার্থবিজ্ঞানের যখন একটু নতুন নতুন ভাবে ডেভেলপ করতেছে জিনিসটা, মানুষজন জানা শুরু করছে, একটু গবেষণা শুরু করতেছে, তখন এই লোকটার নাম ছিল হাইগেন। ঠিক আছে, একটু অশ্লীল একটা নাম বা একটু কুৎসিত একটা নাম, কুৎসিত না আসলে, ওদের ওদের দেশে ভালো নাম, হাইগেন। হাইগেন। তো হাইগেন কি বললো? হাইগেন বলল, দেখো ব্রো, আলো যেটা আছে, আলো, লাইট, লাইট ইজ এ রে, বা আলো একটা ওয়েভ, তরঙ্গ। ঠিক আছে, আলো একটা তরঙ্গ। তিনি বললেন, হে দেখো বৎস, আলো একটি তরঙ্গ, আলো একটি তরঙ্গ। ঠিক আছে, এবং তখন চিন্তা করা হলো যে সকল তরঙ্গ, সবকিছু, তুমি শব্দ বলো, শব্দ একটা তরঙ্গ, শব্দ যাইতে বাতাস দরকার হয়, পানির মধ্যে ঢেউকে আমরা তরঙ্গ বলি অনেকে, এই তরঙ্গের জন্য ঢেউয়ের পানি দরকার হবে, তাই না? স্রোত, স্রোতের জন্য পানি, অনেক কিছু, যে কোনো তরঙ্গের জন্য আমরা, তখন পর্যন্ত ওরা জানতো যে মাধ্যমের দরকার হয়, একটা মাধ্যম দরকার হয়। তো তার মানে আলোর একটা মাধ্যম আছে, আলোর কি আছে বলতো? মাধ্যম আছে, আলোর মাধ্যম আছে, আলো একটা মাধ্যমে প্রবাহিত হয়, যেমন অন্য সবকিছু প্রবাহিত হয় সেমন। এই ব্যক্তিটা, ইনার নাম হলো ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক কি বলল? ম্যাক্স প্লাঙ্ক বলল, আমি সহমত ভাই, সহমত, আলো অবশ্যই একটা তরঙ্গ, আলো তো তরঙ্গ, এবং আলোর মাধ্যমও আছে, এটা আমি সহমত। এবং তিনি নতুন একটা নাম দিলেন যে আলোর এই যে মাধ্যম, আলোর মাধ্যমকে বলা হবে ইথার। আলোর মাধ্যম, আলোর মাধ্যম কি? ইথার। তো ইথার নামে একটা বস্তু আছে, এটা হলো আলোর মাধ্যম। আলো ইথারের মাধ্যমে প্রবাহিত হয়, ইথারের মাধ্যমে প্রবাহিত হয়। ওকে, এবং তিনি বলল যে ইথার, ইথার হয়তো, এটা হয়তো বলছে উনি, ইথার হয়তো স্থির অবস্থায় থাকে, স্থির অবস্থায় থাকে। এবং আরো অনেক কথা বলছে, এখানে অনেক কথা আছে, যে ইথারের ঘনত্ব অনেক কম, স্থিতিস্থাপকতা অনেক বেশি, এরকম অনেক কথা আছে। আচ্ছা, তো মেইনলি এই দুইটা পয়েন্ট ছিল যে ইথার নামে একটা বস্তু আছে এবং এই ইথারটা স্থির। ইথারটা স্থির মানে কি? যে এই মহাবিশ্ব ইথার দিয়ে ভর্তি, সব জায়গায় ইথার আছে, তবে ইথারগুলো স্থির অবস্থায় থাকে, ইথারগুলো নড়াচড়া করে না, এটা অ্যাবসলিউটলি স্থির। যেমন আমি তোমাকে বলছিলাম না, যে যে তুমি হলে টম, তুমি একদম, মানে দিন দুনিয়া বাদ দিয়ে তুমি একদম আসলেই স্থির, কেউ বলতে পারে না তুমি গতিশীল। মহাকাশ, পৃথিবীতে কেউ না থাক, মহাকাশে কেউ নাই, খালি তুমি আসো, চুপচাপ আসো, একদম স্থির। কারণ আমরা তো জানি যে কোনো কিছুই আসলে স্থির না, পৃথিবী স্থির না, পৃথিবী ঘুরতেছে, সূর্যও কিন্তু স্থির না, সূর্যও ঘুরতেছে। সো আমরা তোমাকে একদম স্থির ধরে নিছিলাম। তো এরকমই বললো যে ইথারও এমন একটা জিনিস যেটা একদম স্থির। তার মানে ইথারকে যদি আমরা প্রমাণ করতে পারি যে হ্যাঁ ভাই, ইথার নামে একটা জিনিস আছে, যদি প্রমাণ করতে পারি, তাহলে আমরা এমন একটা জিনিস প্রমাণ করতে পারবো যেটা অ্যাবসলিউটলি ইন রেস্ট, বা একদমই স্থির অবস্থায় থাকে। কারণ এখন পর্যন্ত আমরা দেখতেছি যে একদমই স্থির অবস্থায় কোনো কিছু নাই। ইথারের অস্তিত্ব প্রমাণ করতে পারলে আমরা এটা প্রমাণ করতে পারবো যে হ্যাঁ, দেয়ার ইজ এ বডি হুইচ ইজ অ্যাবসলিউটলি ইন রেস্ট। তো এটার জন্য মাঠে নেমে পড়লো কে বলতো? মাইকেলসন এবং মোরলি। এই লোকের নাম হলো মাইকেলসন, মাইকেলসন, এবং এই লোকের নাম হলো মোরলি। আমি আগে কনফিউজ হয়ে যেতাম যে মাইকেলসন কোনটা, মোরলি কোনটা, মোরলি কোনটা। আচ্ছা, তো যখন দেখলাম যে এই যে এই লোকটা একটু জোয়ান, এই লোকটা তো অবশ্যই মরবে না এখন, তো এই লোকটা মাইকেলসন। আর এই লোকটার মাথায় টাক হয়ে গেছে, একটু বুড়া বুড়া লাগতেছে, মনে হচ্ছে ক্যান্সারের পেশেন্ট, তো এই লোকটা হলো আমাদের মুরলি। সো যদিও পরে দেখলাম যে সব নাম মনে রাখার আসলে প্রয়োজন নাই, ছবিরও প্রয়োজন নাই, জেনে রাখতে পারো। মাইকেলসন মোরলির মূল উদ্দেশ্য ছিল তার প্রমাণ করবে যে ইথার নামে একটা বস্তু এক্সিস্ট করে, যে দেয়ার ইজ এ সাবস্টেন্স, দেয়ার ইজ এ সাবস্টেন্স কল্ড ইথার, কল্ড ইথার। ঠিক আছে, এবং তারা বলল হুইচ ইজ অ্যাবসলিউটলি ইন রেস্ট, মানে এরা একদম স্থির অবস্থায় থাকে, পৃথিবী ঘুরুক, পৃথিবী চলুক, যাই হোক,
একটা জিনিস আছে যেটা হলো ইথার, যেটার মাধ্যমে আলো প্রবাহিত হয়, আলোর মাধ্যম, এবং এটা কি হয় বলতো, অ্যাবসলিউটলি রেস্টে আছে। এবং তিনি বললেন যে আমরা প্রমাণ করে দেখাবো, আমরা প্রমাণ করে দেখাবো। তারা বলল প্রমাণ করে দেখানোর জন্য কত কিছু ভাই, কত কিছু করলো সেটাই আমরা এখন দেখব। প্রমাণ করে দেখাতে চাইলো তারা। তো তাদের প্রমাণটা কিরকম? তার একটা সিস্টেম কল্পনা করলো। ওকে, সো মাইকেলসন মোরলি দায়িত্বটা হাতে নিল যে আমরা প্রমাণ করে দেখাবো যে দেয়ার ইজ এ সাবস্টেন্স কল্ড ইথার। তারা একটা ব্যবস্থা করলো। তার আগে এটা জিনিস একটা বুঝো, ঠিক আছে? ইথার একদম স্থির অবস্থায় আছে। ইথার একদম স্থির অবস্থায় আছে। ধরো এটা হলো পৃথিবী, এটা হলো ধরো পৃথিবী। আচ্ছা, এটা তো পৃথিবী না, ধরো এটা হলো পৃথিবী। হ্যাঁ, পৃথিবীর চারিদিকে ইথার আছে। ধরো যেগুলো হলো ইথার, ইথারের কণা ধরো পৃথিবীর চারিদিকে ইথার পরিপূর্ণ, ইথার। এখন পৃথিবী তো স্থির না, ইথারগুলো তো স্থির, ইথারগুলো তো কি স্থির। পৃথিবী তো স্থির না, পৃথিবী তো তোমার ওই যে সূর্যের চারিদিকে ঘুরতেছে এটা বলতে পারো, আবার পৃথিবী নিজের চারিদিকে ঘুরতেছে এটা বলতে পারো। ধরো তুমি পৃথিবীর এই মাথায় দাঁড়ায় আছো, হ্যাঁ, ধর মাথায় তুমি দাঁড়ায় আছো, পৃথিবীটা তো গতিশীল, পৃথিবীটার তো একটা বেগ আছে, পৃথিবীটা গতিশীল। তার মানে পৃথিবীতে যে দাঁড়ায় আছে সেও গতিশীল। পৃথিবীতে যদি আমি এক্সপেরিমেন্টটা করি সেই এক্সপেরিমেন্টটাও গতিশীল। আমি যাই করি, আমি যে যন্তর ফন্তর যা কিছু বানাই যেটাতে গবেষণা করব, পৃথিবী গতিশীল মানে কি সবকিছু গতিশীল। কিন্তু ইথারটা গতিশীল হবে না, কারণ বলে দেওয়া আছে ইথার ইজ এ সাবস্টেন্স হুইচ ইজ অ্যাবসলিউটলি ইন রেস্ট। ইথার সবসময় স্থির অবস্থায় থাকে। তো তুমি আগায় চলে যাবা, ইথারগুলো স্থির অবস্থায় থাকবে, তাই না? তো তোমার কাছে মনে হবে যখন আমি গবেষণাটা করব, গবেষণার জন্য মনে হবে ইথার মনে হয় গতিশীল, বা ইথারের গতির পরিবর্তন হচ্ছে, যেমনটা আমরা দেখছিলাম। ওকে, সো এটাতে সমস্যাটা কোথায়? এটাতে সমস্যা কোথায়? এটাতে সমস্যা হলো এখনই বুঝতে পারবা। এটাতে সমস্যাটা এখনই বুঝতে পারবা। তো মাইকেলসন মোরলি যে প্রচেষ্টা ছিল বা যে গবেষণা ছিল, সেই গবেষণায় তারা একটা লাইট নিল। একটা হলো লাইট সোর্স। এটা আমাদের লাইট। এবং এই লাইট তারা প্রজেক্ট করলো। লাইট তারা অন করলো। লাইট অন করলে কি হবে? লাইট অন করলে এখান থেকে অনেকগুলো রশ্মি এদিকে ছুটে যাবে। মনে রাখো কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেকগুলো রশ্মি ছুটে যাবে। একটা দুটা রশ্মি না, অনেকগুলো রশ্মি ছুটে যাবে। ঠিক আছে? একদম মাঝখানে নেই। ওকে। অনেকগুলো রশ্মি যখন ছুটে যাবে, আমি একটা রশ্মি আঁকালাম, এরকম অনেক রশ্মি এদিকে ছুটে যায়। তো ধরো এই রশ্মিটা নিয়ে আমি কাজ করতেছি। এইখানে একটা হাফ সিলভার্ড, ঠিক আছে? এটাকে বলে হাফ সিলভার্ড মিরর। হাফ সিলভার্ড মিরর। তোমাকে নামটা বলে দিলাম, মনে রাখো। বা হাফ সিলভার্ড মিরর বা অর্ধ রৌপ্য আয়না। এই আয়নার কাজ কি? এই আয়নার কাজ হলো যখন একটা আলো আসে, এটাকে বাঁকানো মানে কি? মানে রিফ্লেক্ট করবে বা কিছু একটা করবে। আলো যখন আসবে, এই আলোর অর্ধেক আলো, এই আলোর অর্ধেক আলো সে উপরের দিকে প্রতিফলিত করে দিবে। অর্ধেক আলো সে উপরের দিকে কি করবে? প্রতিফলিত করে দিবে। করে দিল। ঠিক আছে? অর্ধেক আলো উপরেতে প্রতিফলিত হয়ে গেল। বাকি অর্ধেক আলো প্রতিফলিত হবে না, এর ভিতর দিয়ে চলে যাবে। তো বাকি যে অর্ধেক আলো থাকবে সেটার ভিতর দিয়ে চলে যাবে। এটাকে আমি ধরো লাল দিলাম। ঠিক আছে? সো দুইটা আলো, একটা উপরে প্রতিফলিত হয়ে গেল, একটা প্রতিফলিত হলো না, সে প্রতিসরিত হয়ে চলে গেল, ভিতর দিয়ে চলে গেল। এখন এইখানে একদম পরিপূর্ণ একটা আয়না বসানো, একটা না তো না, এখানে একটা আয়না বসানো, এটাকে আমি বলতে পারি এ আয়না, এটাকে আমি বলতে পারি বি আয়না। একটা এ আয়না, একটা বি আয়না। তো দুইটা আয়না কি করবে? এদেরকে আবার রিফ্লেক্ট করে দিবে। দুইটা আসলো, এসে দুই ভাগ হয়ে গেল, ভাগ হয়ে চলে গেল। চলে যে কি হবে? এখানে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্টে চলে আসবে, এখানে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্টে চলে আসবে, এই যে এরকম। ঠিক আছে? সো এটা আবার ফেরত আসবে, এটা আবার ফেরত আসবে, সবুজ দিয়ে দিই। আর এটাও ফেরত আসবে, এটাও ফেরত আসবে। এটাকে আমি লাল কালি দিয়ে দিলাম। জিনিসটা যদি এরকম হতো অনেক ভালো হতো, কিন্তু আসলে এরকমটা হয় না। কেন হয় না? তুমি এই আলোটা নিয়ে চিন্তা করো, এই আলোটা। ঠিক আছে? এই সমস্ত বস্তু যখন এক্সপেরিমেন্ট হচ্ছে, আলো আসলো, আলো এখানে ধাক্কা খেলো, দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হয়ে আবার এসে মিলিত হবে, এটা তো আর এখানে থাকবে না। পৃথিবী গতিশীল না? পৃথিবী তো গতিশীল। যতক্ষণ এক্সপেরিমেন্ট হয়ে ধাক্কা খেয়ে আবার সে ফেরত আসবে, পৃথিবী তো সামনে চলে যাবে।
ধরো পৃথিবীর যে গতি, পৃথিবীর গতি ধরো এইদিকে, এটা ধরো পৃথিবীর গতি, এটা কার গতি, এটা আর্থ ভেলোসিটি, আর্থের ভেলোসিটি মনে করো ভি, পৃথিবীর বেগ গতি মনে করো ভি। তো যখন সে ধাক্কা খেয়ে আবার আসবে, তাকে তো এখানে আর খুঁজে পাবে না, এই বস্তুটা তখন সামনে আগে চলে যাবে। সমস্যা না? সমস্যা তো। এই জন্য আমরা এটা বাদ দিই। আমরা প্রথমত এই আলোটা নিয়ে চিন্তা করি। আচ্ছা, আমরা যদি এই আলোটা নিয়ে চিন্তা করি যে আলো এখানে আসলো, এসে উপরে একটা চলে যাবে, আর বাকিরা এইখানে চলে যাবে, প্রতিসরিত হয়ে চলে যাবে। তো একবার যাবে এইভাবে, যে এসে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে তারপর সে আবার ফেরত আসবে এইভাবে, তাই তো? ফেরত আসবে এইভাবে। এটাকে আমি বলতেছিলাম এ আয়না। একটু খেয়াল করো তো, যখন একটা বস্তু গতিশীল আছে ভি বেগে, একটা বস্তু কত বেগে গতিশীল আছে? ভি বেগে গতিশীল আছে। তুমি ধরো ইউ বেগে গতিশীল আছো একই দিকে, ঠিক আছে? ধরো এর বেগটা আরো বেশি, ভি বেগ, ভি বেগে গতিশীল। তাহলে তোমার সাপেক্ষে এই বস্তুটার, এই যে এখানে একটা বস্তু আছে, তুমি ধরো ইউ বেগে গতিশীল, এই বস্তুটা ভি বেগে গতিশীল। তোমার সাপেক্ষে এই বস্তুর গতি কত মনে হবে? তোমার সাপেক্ষে মনে হবে এই বস্তুর গতিটা কত? ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ, তাই না? তাই না? তাই তো। এই বস্তুটা এইদিকে গতিশীল ভি বেগে, তুমি আবার ইউ বেগে গতিশীল, তাহলে তোমার মনে হবে এই বস্তুটা ভি মাইনাস ইউ বেগে গতিশীল। ঠিক আছে? এই জন্যই যখন দুইটা গাড়ি একই দিকে একই বেগে গতিশীল থাকে, তখন তারা পরস্পরকে স্থির মনে করে। যে আরে আমিও স্থির, এই গাড়িটাও স্থির। কিন্তু আসলে দুজনই একই বেগে গতিশীল। এটাকে বলে আপেক্ষিক বেগ। তোমরা অলরেডি পড়ছো। আবার যখন একটা বস্তু এইদিকে গতিশীল ভি বেগে, এবং তুমি তুমি এইদিকে গতিশীল ইউ বেগে, তখন তুমি মনে করবা যে এই বস্তুটা তোমার থেকে ইউ প্লাস ভি বেগে দূরে সরে যাচ্ছে। এ ভি বেগে ওইদিকে যাচ্ছে, তুমি ইউ বেগে এদিক যাচ্ছ। তুমি মনে করবা তোমাদের মাঝখানের দূরত্বটা ইউ প্লাস ভি বেগে সরে যাচ্ছে, এবং এক্ষেত্রে তোমার মনে হবে তোমাদের মাঝখানে বেগটা ইউ ভি মাইনাস ইউ। ঠিক আছে? একই দিকে থাকলে মাইনাস হয়, বিপরীত দিকে থাকলে প্লাস হয়, মনে করতে পারবা। এটা এদিকে, এটা এদিকে। ইউ ভি, তোমাদের দুজনের মধ্যে দূরত্বটা বাড়ার হার কত তাহলে? ইউ ভি, তাহলে ইউ প্লাস ভি। বুঝতে পারছো? ওকে। একই দিকে হলে মাইনাস, বিপরীত দিকে হলে প্লাস। এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখো, আলোর বেগ, আলোর বেগ আমি ধরে নিলাম, আলোর বেগ, আলোর বেগ, আলোর বেগ হলো সি, আলোর বেগ সি, এবং পৃথিবীর বেগ এইদিকে, পৃথিবীর বেগ এইদিকে কত? আর্থ, আর্থের হলো ভি, এইদিকে পৃথিবীর বেগ। তাহলে এই আলোটা যখন এইদিকে যাবে, যখন এদিকে যাবে, তখন তার বেগ কত হবে? বা বেগ কত মনে হবে? তার বেগ মনে হবে কত? সি মাইনাস ভি। দুটা যেহেতু একই দিকে যাচ্ছে, আলোর বেগ ওইদিকে, আলো এদিকে যাচ্ছে, আবার পৃথিবীটা এই সমস্ত জিনিসও এদিকে সরে যাচ্ছে। আলো এদিকে যাচ্ছে, পৃথিবীর মধ্যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো এদিকে ভি বেগে সরে যাচ্ছে। তো তখন মনে হবে যে এর মধ্যে দিয়ে আলো সি মাইনাস ভি বেগে চলাচল করতেছে। ঠিক আছে? আবার যখন সে ধাক্কা লেগে ফেরত আসবে, তখন মনে হবে সি প্লাস ভি বেগে সে ফেরত আসতেছে। তাই না? কাজেই দুই ক্ষেত্রে আমাদের বেগ দুই রকম মনে হবে। একটা মনে হবে সি মাইনাস ভি, একটা মনে হবে সি প্লাস ভি। ধরো এই যে পরীক্ষাটা ছিল, এই পরীক্ষায় এই মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমি বললাম ডি, এই যে উপরের দূরত্ব, এটাকে আমি বললাম ডি। সমান দূরত্ব আমি নিলাম। সমান দূরত্ব নেওয়া হয়, আলাদা দূরত্ব নিতে পারো। সমান নিলে বুঝতে একটু সুবিধা। তো আমি সমান দূরত্ব নিলাম। সমান দূরত্ব নিলে এইটুকু দূরত্ব আমার কত? এইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব, তাহলে আমি বললাম মাত্রই ডি দূরত্ব। তো ডি দূরত্ব অতিক্রম করার জন্য তার কি পরিমাণ সময় লাগবে? এই যে আলোটা, এটাকে আমি বলছি এ রশ্মি, যেহেতু এতে যাচ্ছে, আমি বলছি এ রশ্মি, এ রশ্মি, এ রশ্মি। ঠিক আছে? যে রশ্মিটা এতে যায় সেটাকে আমি বলছি এ রশ্মি। এ রশ্মির প্রয়োজনীয় সময় কত? ধাক্কা লেগে ফেরত আসতে প্রয়োজনীয় সময় কত? ধাক্কা লেগে ফেরত আসতে প্রয়োজনীয় সময় কত? টি কত হবে? বা টি এ কত হবে? টি এ হবে মধ্যবর্তী দূরত্ব ভাগ তাদের বেগ। যাওয়ার সময় সি মাইনাস ভি, আসার সময় সি প্লাস ভি। ঠিক আছে? আচ্ছা, যদি এটা হয়, এটা বেশি দূরে লিখে ফেলছি।
এটাকে একটু হিসাব করতে হবে আমাদের এখন। এটাকে আমরা একটু হিসাব করব। এটাকে হিসাব করলে কত আসবে? আমরা সি মাইনাস ভি আর এখানে সি প্লাস ভি নিলাম। তাহলে উপরে হবে আমাদের ডিসি প্লাস ডিভি প্লাস ডিসি মাইনাস ডিভি। ঠিক আছে? এটা আসলো। সো এখান থেকে আমাদের কাটাকাটি হয়ে যাবে। এখান থেকে আমাদের কাটাকাটি হয়ে যাবে। এই যে কোনটা কাটাকাটি হবে? ডিভি, ডিভি কাটাকাটি হয়ে গেল। ডিভি, ডিভি কাটাকাটি হয়ে গেলে আমাদের থাকছে 2ডিসি আর নিচে গুণ করে দিলে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে? এখান থেকে যদি আমি সি স্কোয়ার কমন নেই, 2ডিসি নিচে আমি সি স্কোয়ার কমন নিছি। এই ভিতরে এটা ছিল, এখান থেকে আমি সি স্কোয়ার কমন নিছি। তাহলে সি স্কোয়ার থেকে সি স্কোয়ার কমন নিলে থাকে 1 আর মাইনাস ভি স্কোয়ার থেকে সি স্কোয়ার কমন নিলে কত থাকে? ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। বুঝতে পারছো? তুমি সি স্কোয়ার দিয়ে গুণ করে দাও, দেখবে আগের জিনিস পাবা। এই যে 1 কে গুণ করলে সি স্কোয়ার, ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে আবার যদি আমি সি স্কোয়ার দিয়ে গুণ করি, সি স্কোয়ার কাটা আমার থাকে ওই যে ভি স্কোয়ার। বুঝতে পারছো? আমি সি স্কোয়ারটা কমন নিছি। কমন নেওয়ার পর অনেকক্ষণ আমার চেহারাটা দেখো না, একটু দেখাইতে আসলাম। ভুলে যেন না যাও। আচ্ছা। তো কমন নেওয়ার পর এখানে দেখো উপরে একটা সি আছে, নিচে 2টা সি আছে। উপরে একটা সি, নিচে 2টা সি। কাটাকাটি হয়ে যাবে। আমার থাকবে 2d ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, নিচে একটা সি থাকবে। নিচে ছিল 2টা সি, উপরে ছিল একটা সি, কাটাকাটি হয়ে গেল। উপরে কোনো সি নাই, নিচে একটা সি। এটাকে আমি সাজিয়ে লিখতে পারি 2d ডিভাইডেড বাই সি। ঠিক আছে? 2d ডিভাইডেড বাই সি। এটাকে পাশে লিখি, হ্যাঁ? পাশে লিখি। 2d ডিভাইডেড বাই সি এবং এই যে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটাকে আমি লিখতে পারি ভাগ আকারে আছে। 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ভাগ আকারে আছে। সো এটাকে লিখতে পারি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 1। শিখছো না যে 1 বাই এক্স এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার ইনভার্স মাইনাস 1, তাই না? সো ওই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। এখন তোমরা দ্বিপদী বিস্তৃতি হয়তোবা পড়েছো অনেকে, হয়তোবা পড়ো নাই। না পড়লেও সমস্যা নাই। দ্বিপদী বিস্তৃতি আমরা এখানে করব। এটাকে দ্বিপদী বিস্তৃতি করব। ঠিক আছে? আচ্ছা, এটার বিস্তার করলে কি হয়? একটা জেনারেল ফর্মুলা দেখাই। 1 মাইনাস এক্স, ঠিক আছে? টু দি পাওয়ার মাইনাস 1। এটাকে যদি আমি বিস্তার করি, যদি ভাঙি, তাহলে এটা আসে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এরকম অসীম পর্যন্ত চলে যাবে। ঠিক আছে? তো এটাকে বিস্তার করলে কি হবে? এটাকে বিস্তার করলে হবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাকে বিস্তার যদি আমি করি, ধরো আমি কথা আমি করব। করলে 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এটাকে আবার স্কোয়ার করতে হবে। ভি টু দি পাওয়ার 4 বাই সি টু দি পাওয়ার 4 প্লাস এটাকে আবার কিউব করতে হবে। ভি টু দি পাওয়ার 6 বাই সি টু দি পাওয়ার 6 এরকম করে চলতে থাকবে আমার আজীবন। দেখো, আলোর বেগের কাছে পৃথিবীর বেগ অনেক কম। আলোর বেগের কাছে পৃথিবীর বেগ অনেক কম। এই জন্য ভি বাই সি এইটার ভ্যালু এমনিতেই অনেক কম। ছোট একটা রাশিকে বড় একটা রাশি দ্বারা ভাগ করলে এমনিতে অনেক কম একটা ছোট একটা রাশি পাওয়া যায়, একের কম পাওয়া যায়। এটাকে আমি স্কোয়ার করছি। আচ্ছা, স্কোয়ার পর্যন্ত আমি মানতে পারি, ঠিক আছে, স্কোয়ার আমি করলাম। টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 6 ছোট জিনিসকে পাওয়ার বাড়াইলে আরো ছোট হয়ে যায় না? ছোট জিনিসকে পাওয়ার বাড়াইলে আরো ছোট হয়ে যায়। 0.1 এটাকে স্কোয়ার করলে হয়ে যায় 0.01, এটাকেও স্কোয়ার করলে হয়ে যায় 0.0001, তাই না? সো এত অত্যাচার করে তো লাভ নেই। ছোট জিনিস এমনিতেই ছোট, এত বারবার পাওয়ার দরকার আছে? আমি চাইলে এটাকে ইগনোর করতে পারি। কি করতে পারি বলতো? ইগনোর করতে পারি এটাকে। ওকে, ইগনোর করতে পারি। এটুকু রাখতে পারি, একই জিনিস আসবে। সো আমরা লিখতে পারি যে এইটা ইকুইভ্যালেন্ট আমরা লিখতে পারি বা প্রায় সমান আমরা লিখতে পারি যে এরকম লিখতে পারি যে 2d ডিভাইড বাই সি ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস, ঠিক আছে? সো আমরা জাস্ট এই যে এই টার্ম রাখলাম। ওকে, সো এটা কি? এটা হলো আমার প্রয়োজনীয় সময়। এটা হলো আমার প্রয়োজনীয় সময়, এ আলোর ফেরত আসতে প্রয়োজনীয় সময়। খেয়াল করো, আমরা নরমাল হিসাবে কি হওয়ার কথা? সি বেগে যাবে, সি বেগে আসবে, কিন্তু এমনটা হয় না। কারণ পৃথিবীর বেগের কারণে বেগটা চেঞ্জ হয়ে যায়, সময় বেশি লাগে এর একটু। ঠিক আছে? ওকে, সো এটা ছিল আমাদের এ আলোক রশ্মির ফেরত আসার জন্য প্রয়োজনীয় সময়। একইভাবে যদি আমরা একটু বি আলোক রশ্মি নিয়ে চিন্তা করি, ঠিক আছে? সো আপাতত এই চিন্তাগুলো এগুলা দেখো দেখো না, আপাতত এটা চিন্তা করো। আলো আসলো, ঠিক আছে, এসে ধাক্কা খাইছে এখানে। ধাক্কা খাওয়ার পর কি ঘটলো? ঘটনাটা কি হলো? ঘটনাটা হলো আলোটা উপরে চলে গেল। উপরে চলে গেল, হ্যাঁ? উপরে চলে গেল।
এখন এই যে ধাক্কা যে খাবে সোজা, হ্যাঁ হইছে। আচ্ছা, এখন এটা যে ধাক্কা খাবে, এখানে ধাক্কা খাওয়ার পর সে উপরের দিকে রওনা হইছে। ধাক্কা খাওয়ার পর রওনা হইছে। এখন পৃথিবী তো গতিশীল, বস্তুগুলাও গতিশীল। বস্তু গতিশীল হলে কি হবে? এই বস্তুগুলা সামনে চলে যাবে। যে থাকো, টাটা, বাই বাই, আমি চলে যাচ্ছি সামনে। পৃথিবী গতিশীল, এই বস্তুগুলা পৃথিবীতেই আছে, সেও পৃথিবীর সাথে গতিশীল। আলোটা মনের আনন্দে রওনা দিছে উপরের দিকে। যাইতে যাইতে সে আর দেখতেছে কি রে, এটা সরে যাচ্ছে। এটা সরতে সরতে যখন সে এই জায়গায় চলে আসছে, এটা এই জায়গায় চলে আসছে। বুঝতে পারছো? যখন সে রওনা দিছে তখন এটা সরে এই জায়গায় চলে আসছে। তার মানে এখন আর এই বস্তুটা এই জায়গায় নাই। এই বস্তুটা আর এই জায়গায় নাই। এখানে আর এটা এক্সিস্ট করে না। এখানে আর এটা নাই। ঠিক আছে? আরেকটু ভালো করে মুছে দিই। এটা সরে চলে গেছে। এখন আলোক রশ্মি কি শুধু এই একটাই বের হইছে বলো তো ভাইয়া? আমি তোমাকে কি বললাম? আমি তোমাকে বললাম যে অনেকগুলো আলোক রশ্মি বের হয়। আলোক রশ্মি অনেকগুলো বের হয়। এইখানে আমাদের যে এক্সপেরিমেন্ট, এখানে একটা আলোক রশ্মি না, অনেকগুলো আলোক রশ্মি বের হয়। কোন আলোক রশ্মি এদিক যায়, কোনটা এদিক যায়, কোনটা এদিক যায়, অনেক দিকে যাইতে পারে। তো আমাদের যে আলোক রশ্মিটা, এইটা তো চলে গেছে আকাশে বিনির্মাণ হয়ে মুক্ত আকাশে ছড়ে চলে গেছে। কিছু কিছু আলোক রশ্মি থাকবে যেগুলো এই দিকে আসবে এবং এসে এটার সাথে ধাক্কা খাবে। খাবে? খাবে। আচ্ছা খাক। এবং ধাক্কা খাওয়ার পর এটাকে সিলেক্ট করব কেমভাবে? এইভাবে। ওকে, 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 ওকে। পাইছি, পাইছি, পাইছি। ঠিক আছে ব্রো, পাইছি। আচ্ছা। কিছু কিছু আলোক রশ্মি পরে যায় এইখানে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার পর কি হবে? ধাক্কা খাওয়ার পর তারা আবার এইখানে ফেরত চলে আসবে। ঠিক আছে? তারা আবার এইখানে এইদিকে চলে আসবে, এইখানে চলে আসবে। এখন তোমরা যদি ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা পড়ে থাকো, যদি পড়ে থাকো, না পড়লে সমস্যা নেই। যদি পড়ে থাকো তাহলে জানো যে কোনো জায়গায় যদি আলো ধাক্কা খায়, তাহলে সেখান থেকেও আলো চারিদিকে ছড়া যেতে শুরু করে। ঠিক আছে? সেখান থেকে আলো চারিদিকে ছড়িয়ে যেতে শুরু করে। তো এখানে যদি ধাক্কা খায়, আলো এইভাবে, এইভাবে, এইভাবে চারিদিকে ছড়া যেতে শুরু করবে। সো আমরা এত আলোক নিয়ে কথা বলতেছি না, আমরা একটা রশ্মি নিয়ে কথা বলতেছি যেটা আমরা গবেষণা করব বা যেটা আমরা দেখতে পাবো, যেটা নিয়ে গবেষণা করতেছি। তো এই আলোটা এখানে গেল, যে অনেকগুলো আলোক রশ্মি এখান থেকেও বের হবে। তার মধ্যে প্রধান আলোক রশ্মিটা এদিক দিয়ে আসবে। আচ্ছা, আসলো। কিছু কিছু আলোক রশ্মি এদিকেও যাবে। তারা এখানে এসে কি আবার এটাকে খুঁজে পাবে? পাবে না তো। কারণ যতক্ষণে আলোক রশ্মি আবার রওনা দিছে, এগুলো আবার সরে গেছে। এগুলো আবার সরে গেছে। ১ম এ সে ধাক্কা খেলো, উপরে যাচ্ছে, এটা সরতে থাকতেছে। সরে যায়, এখানে ধাক্কা খেয়ে যখন আবার রওনা দিবে, এগুলো আরো সরে গেছে। সরে এই বস্তুটা এইখানে চলে আসছে। ওকে? সো তারা যেই হিসাবটা করতেছিল সেই হিসাবে কোনো কিছু মিলবে না। এই বস্তুটা এখন আর এখানে নাই। এই বস্তুটা আর এখানে নাই। এটাও এখান থেকে উধাও হয়ে গেছে। ঠিক আছে? আর এটা তো আর এখানে নাই। তো আমার এটা লাগতেছে না। এটা যদিও চলে গেছে ওখানে, বাট আমার তো ধাক্কা খাইছে এই মাঝখানে। ওকে। তো আমার এখন হিসাব করতে হবে যে তাহলে আমার তো এই আলোক রশ্মিটা হিসাব হচ্ছে না। এইটুক পথ যাইতে কি পরিমাণ সময় লাগে আমরা এইটা হিসাব করব। ঠিক আছে? যে এইটুকু পথ যাইতে কি পরিমাণ সময় আমাদের লাগতেছে। তো আমরা একটু হিসাব করি। আমরা জানতাম যে এই যে দূরত্ব, উপর থেকে নিচে যে দূরত্ব, এই দূরত্বটা কি ছিল? এই দূরত্বটা ছিল d। এই যে দূরত্ব, এই দূরত্বটা ছিল আমাদের d। এই দূরত্বটা কত ছিল? d। আমি একটা বাহু আঁকি এখানে। d দূরত্বের একটা বাহু আমি এখানে আঁকতে পারি। আচ্ছা, d। আবার ধরো এই যেখানে ধাক্কাটা খাইলো, এইটুকু সময়ে এই যে পৃথিবীর বেগের কারণে এই বস্তুটা যে সরে গেছে, ভি বেগে পৃথিবীর সাথে সাথে সরে গেল। কতটুকু সরে গেল সেটাকে আমরা বলতে পারি এক্স। ঠিক আছে? এটাকে আমরা এক্স বলতে পারি। তো এটাকে আমরা কি বলতে পারি? এক্স। এটাকে বলতে পারি এক্স। এখন একটু পিথাগোরাস করতে হবে। এটা ধরো সি বেগে যাচ্ছে, এটাকে আমি বললাম এল। ঠিক আছে? এটাকে আমি কি বললাম? এটাকে আমি বললাম এল। আচ্ছা, এইটুকু যাইতে যে সময় সেটাকে ডবল করে দিলে এই সময়টা পেয়ে যাবো না? এখানে যেতে যে সময় লাগছে, আসতে তো একই সময় লাগবে। যায় ধাক্কা খায় চলে আসছে। আচ্ছা, একই সময় লাগবে। এখানে সময় বের করে দ্বিগুণ করে দেব। তো আগে একটু পিথাগোরাসটা এপ্লাই করি। এখানে পিথাগোরাসের সূত্র এপ্লাই করলে কি হয়? এটা সমকোণ। পিথাগোরাসের সূত্র আমাদের কি বলে? পিথাগোরাসের সূত্র আমাদেরকে বলে এল স্কয়ার ইকুয়ালস টু ডি স্কয়ার
প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। এখন এল মানে কি? এল হলো দূরত্ব। ধরো এই দূরত্ব অতিক্রম করতে টি সময় লাগছে বা টি ড্যাশ সময় লাগছে, যে কোনো কিছুই বলতে পারো। ধরো আমি বললাম এটা অতিক্রম করতে টি সময় লাগছে, ধরো বললাম। এর আগেরটা তো টি বের করছি, এটা ধরো টি ড্যাশ বললাম, যে টি ড্যাশ সময় লাগে, টি ড্যাশ সময় লাগে। তো টি ড্যাশ সময় আলো সি বেগে যাত্রা করতেছে। আলোর বেগ কত? সি। এটুকু যাইতে তার সময় লাগছে সি, সরি, আলো যাচ্ছে সি বেগে, এইটুকু যাইতে তার সময় লাগছে টি ড্যাশ। তাহলে দূরত্ব কত হবে? দূরত্ব কি? বেগ গুণন সময়। দূরত্ব কি? বেগ গুণন সময়। বলতে পারি এল ইকুয়ালস টু সি টি ড্যাশ। বেগ গুণন সময়। আলো সি বেগে টি ড্যাশ সময় যাত্রা করে এল দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, একইভাবে এট দ্য সেম টাইম যে এক্স দূরত্ব কি? পৃথিবীর সাথে বস্তুগুলো ভি বেগে টি ড্যাশ সময়ের কারণে এক্স দূরত্ব সরে যায়। তার মানে এক্স ইকুয়ালস টু বেগ গুণন সময়। বেগ গুণন সময়। ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম। এখান থেকে আমরা একটা সম্পর্ক পাইছি। আচ্ছা, এবার এখানে আসি, এটা এখানে বসাই দিই। এল মানে কি? সি টি ড্যাশ, সি টি ড্যাশ হোল স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার প্লাস এক্স মানে কি? এক্স মানে ভি টি ড্যাশ হোল স্কোয়ার। ওকে, আমার 20 মিনিট 15 মিনিট। আচ্ছা আচ্ছা, ব্যস্ত জীবন, স্টুডিও ফাঁকা থাকে না। আচ্ছা, তো এখানে যদি আমি স্কোয়ার করে দিই, বা এটাকে যদি আমি এপারে নিয়ে আসি, তাহলে সি টি ড্যাশ স্কোয়ার মাইনাস ভি টি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার। ওকে, ওকে, ডি স্কোয়ার। তো এখান থেকে কি পাচ্ছি? সি স্কোয়ার টি ড্যাশ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, সি কমন নাও, বা সি তো কমন নেওয়া যাবে না, টি ড্যাশ কমন নেই, টি ড্যাশ কমন নেই, টি ড্যাশ স্কোয়ার কমন নেই। এখান থেকে টি ড্যাশ স্কোয়ার কমন নিলাম, এখান থেকে টি ড্যাশ স্কোয়ার কমন নিলাম। তাহলে কি হবে? সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার। এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই, এই প্রমাণগুলো প্র্যাকটিস করার কোনো দরকার নেই, জাস্ট জানার জন্য। এনজয় করো, সিনেমার মতো দেখতে থাকো, যে দেখি কি হয়, দেখে কি হয়। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে টি ড্যাশ স্কোয়ার, এটাকে আর কেউ 12 মনে করো না, 12 মনে হইতে পারে, টি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার। এটাকে আমি ভাগ করে দিতে পারি, ভাগ করে দিলে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, বা আলটিমেটলি আমার লাগবে টি ড্যাশ ইকুয়ালস টু, টি ড্যাশ কিভাবে বের করবো কিভাবে? রুট করে দিব উভয় পক্ষকে, উভয় পক্ষকে কি করব? রুট করে দিব। রুট করে দিলে খালি টি ড্যাশ থাকবে এখানে, তো আমরা রুট করে দিছি। রুট করে দিলে থাকে আমার এখানে ডি, আর নিচে থাকে রুট ওভার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ঠিক আছে না? রুট ওভার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সো দেখো, এখানে আমার টি ড্যাশ আমরা কত পাইলাম? রুট ওভার, সরি, ডি রুট ওভার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখান থেকে তুমি সি স্কোয়ার বাইরে নিয়ে আসতে পারো, বা তুমি এটা লিখতে পারো ডি রুট ওভার, ভিতরে সি স্কোয়ার কমন নিলা। ঠিক আছে, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আগের মতোই, আগে আমরা দেখছিলাম, কমন নিছিলাম। সো ডি, এই সিটাকে বাইরে নিয়ে আসতে পারো, তাহলে রুটের বাইরে আসলে সি স্কোয়ারটা সি হয়ে যাবে। ঠিক আছে, রুট, আমি এটাকে রুট সি স্কোয়ারকে রুট করে দিলাম, রুট করে রুটের বাইরে নিয়ে চলে আসলাম, সো সি হয়ে গেল 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তুমি গুণ করে দাও, একই জিনিস হবে। এরকে তুমি লিখতে পারো রুট ওভার সি স্কোয়ার, তাহলে রুট ওভার সি স্কোয়ার গুণন রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সি স্কোয়ারকে সবার সাথে গুণ হবে, গিয়ে তুমি দেখবা আবার এই জিনিসটা চলে আসছে, এই জিনিসটা চলে আসছে। ঠিক আছে, সো অত একটু শর্ট, একটু জাম্প করছি, তোমরা আশা করি বড় হয়ে গেছো, বুঝতে পারবে জিনিসটা। সো ডি ডিভাইডেড বাই সি 1 মাইনাস ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই টিটা কিসের বেগ? এই টিটা হলো এখান থেকে যে এখানে যাওয়ার বেগ, তাই না? এই টিটা কি? টিটা হলো এখান থেকে এখানে গেছে টি ড্যাশ সময়ে, এখানে গেছে টি ড্যাশ সময়, আবার সে ফেরত আসছে, সেটাও টি ড্যাশ সময়। তো টোটাল টাইম কত হবে? 2t ড্যাশ ইকুয়ালস টু 2d ডিভাইড বাই সি, এবং এই যে 1 বাই ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আছে না, এটাকে আমি লিখতে পারি ব্র্যাকেট রুট ওভার 1 মাইনাস
ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে, -1, বা এটা না লিখে তুমি সরাসরি লিখতে পারো, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দি পাওয়ার -1/2। লেখা যায় না? এটা রুট মানে কি? রুট মানে পাওয়ার হাফ, হাফ দিয়ে ভাগ আকারে আছে, উপরে নিয়ে গেলে -1/2 হয়ে গেল। আচ্ছা, এখানেও দ্বিপদী বিস্তৃতি করব। এখানেও যদি দ্বিপদী বিস্তৃতি করি এবং ধরে নেই ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালুটা অনেক কম এবং অসীম সংখ্যক টার্মকে আমরা বাদ দিয়ে শুধু প্রথম দুটো টার্ম রাখি, তাহলে আমরা পাবো অ্যাপ্রক্সিমেটলি 2d ডিভাইড বাই সি 1 প্লাস হাফ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যারা দ্বিপদী বিস্তৃতি পড়ছো তারা তো বুঝবা, না বুঝলেও সমস্যা নাই, এটা আসে, ঠিক আছে, ট্রাস্ট মি ব্রো, আমার উপর ভরসা আছে, তাহলে এটা আসে। আচ্ছা, তো এটা হলো আমার কিসের প্রয়োজনীয় সময়, এটা হলো কোন দর্পণের, এটা হলো আমার এই যে বি দর্পণে যায় ফেরত আসতে প্রয়োজনীয় সময়। এটা তো এভাবে সরল লেখা যায় না, যায়, এটা আগায় যায়, এটা ওইদিকে যায় ধাক্কা খায়, আসে, ফেরত আসে। সো এটা একটু সামনে সরে যায়, এটা যে ব্যাখ্যায় চলে আসে এখানে। আচ্ছা, সো বি দর্পণ থেকে আলোর এই যে এই কাঁচে ফেরত আসতে প্রয়োজনীয় সময়, এখান থেকে গিয়ে এ দর্পণে ধাক্কা খেয়ে আবার এই কাঁচে ফেরত আসতে প্রয়োজনীয় সময় আমরা বের করলাম। আবার বি দর্পণের গিয়ে আবার ধাক্কা খেয়ে ফেরত আসার সময়টা আমরা বের করছি। কত আসলো এটা বলতো? আসলো 2d/c। এটা কোন দর্পণ? এটা হলো বি দর্পণ, ঠিক আছে, এটা হলো বি দর্পণ। ওকে, তাহলে এখন তুমি খেয়াল করো যে দুই ক্ষেত্রে কিন্তু সময়ের পার্থক্য, দুই ক্ষেত্রে কিন্তু সেম সময় না। যদি ইথার ফিথার না থাকতো, পৃথিবীতে যদি ইথার টিথার না থাকতো, তাহলে একই দূরত্ব, একই সাথে যাইতো, একই সাথে আসতো। কিন্তু এখন এমনটা হয় নাই। এখন তাদের মধ্যে দূরত্বের একটা পার্থক্য তৈরি হচ্ছে, যেই পার্থক্যটাকে বলা হয় তরঙ্গের ক্ষেত্রে পথ পার্থক্য। কি বলা হয়? পথ পার্থক্য। সময়ের পার্থক্য হয়েছে, দেখো, একজন আগে আসছে, একজন পরে আসছে। এটা আমরা একটু বের করি, দেখি সময়ের পার্থক্যটা কেমন ভাবে হয়েছে, দেখি দেখি এখানে সময়ের পার্থক্য কত হয়েছে। সময়ের পার্থক্য কত হয়েছে আমরা দেখি। এটার ক্ষেত্রে প্রয়োজনীয় সময় কত? এটার ক্ষেত্রে সময় কত লাগছে? 2d ডিভাইড বাই সি 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর এটার ক্ষেত্রে সময় কতটুকু লাগছে? 2d ডিভাইড বাই সি 1 প্লাস, এখানে ছিল ভি স্কোয়ার, এখানে হাফ ভি স্কোয়ার, ভি স্কোয়ারের অর্ধেক। তো এখানে বেশি সময় লাগছে, এখানে কম সময় লাগছে। এখানে বেশি সময় লাগছে, এখানে কম সময় লাগছে। এ থেকে ফেরত আসতে বেশি সময় লাগছে, বি থেকে ফেরত আসতে কম সময় লাগছে। তার মানে আমরা কি করব? এতে আসার সময় বেশি লাগছে, এখান থেকে বি এর সময়টা মাইনাস করব। তাহলে আমরা পাবো কতটুকু সময়ের পার্থক্য এখানে এক্সিস্ট করে। সময় পার্থক্য হিসাব করব। কি এ কত পাইলাম? 2d বাই সি 1 মাইনাস ভি স্কোয়ার, সরি প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 2d বাই সি 1 প্লাস হাফ হাফ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, এখান থেকে যদি একটু হিসাব করো, একটু করে দেখিও, হ্যাঁ, একটু হিসাবটা হিসাব করে দেখলে তুমি পাবা এখান থেকে আসবে কত আসবে। আচ্ছা, আসো করি। 2d বাই সি গুণ করে দেই প্লাস 2d ভি স্কোয়ার, ভি স্কোয়ার 2d ভি স্কোয়ার বাই সি কিউব মাইনাস 2d বাই সি, আর এখানে আমাদের কি থাকবে? মাইনাস ডি ভি স্কোয়ার বাই সি কিউব, তাই তো? তো দেখো এখান থেকে কাটাকাটি চলে যাবে আমার এইটা, আর এটা কাটাকাটি চলে যায়, থাকে আমার শুধু এই দুটা পার্ট, এবং এই দুটো পার্ট হিসাব করলে কত হবে? 2d ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ডি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো আমাদের থাকবে ডি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দুইটা ডি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার থেকে একটা ডি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বাদ দিলে একটা ডি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আমাদের এখানে থাকে, ঠিক আছে? এটা হলো আমার টোটাল সময়ের পার্থক্য। মানে একটা রশ্মি যে ফেরত চলে আসছে, তার এত সময় পর আমার এই রশ্মিটা ফেরত আসছে। বুঝতে পারছো? আলোর বেগ কত? সি বেগ। এখান থেকে বের করতে পারবা। তার মানে তুমি হিসাব করতেছো, আয় 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 বি চলে আসছে, এত সময় পর সি আসলো, তার মানে সি এক্সট্রা কত পথ অতিক্রম করলো, পথ পার্থক্য। বি তো চলে আসছে, বিতে যায় চলে আসছে, তার এত সময় পর আবার এ আসছে, তার মানে এই এত সময় সে এক্সট্রা কত পথ অতিক্রম করছে।
পথ পার্থক্য এটা কত হবে? পথ পার্থক্য কত হবে? বেগ, আলোর বেগ গুণ সময়। আচ্ছা নিচে c কিউব হবে না এটা? dv স্কয়ার বাই c কিউব। সরি, c কিউব হবে এটা। তাই হ্যাঁ, কি লিখলাম এগুলো? dv স্কয়ার বাই c কিউব। হ্যাঁ, তাই না? হ্যাঁ, c কিউব আসবে। সো বেগ, আলোর বেগ গুণন সময়। এত সময় পর সে আসছে, এত সময় সে লেট হইছে, এত সময় সে অতিকৃ অতি অতিরিক্ত এত সময় সে অতিরিক্ত অতিক্রম করছে। তো বেগ গুণন সময় dv স্কয়ার বাই c কিউব। এখন যদি তুমি হিসাব করো, এটা কত আসবে? dv স্কয়ার বাই c স্কয়ার। ঠিক আছে না? সো এই আলোর ফেরত আসতে এত সময় এক্সট্রা সময় লাগলো। আমি জিজ্ঞেস করলাম, "এই এক্সট্রা সময় তুমি কই ছিলা?" সে বলল, "ভাই এই এক্সট্রা সময়টা আমি c বেগে দৌড়ায় আসতেছিলাম।" তো c বেগে c সময়ে বা c বেগে এত সময় ধরে দৌড়ায় আসতে মোট কত এক্সট্রা পথ অতিক্রম করা লাগছে সেটা আমি বের করলাম dv স্কয়ার বাই c স্কয়ার। এখন এই যে পথ পার্থক্য এরা এটা কিভাবে বুঝে? এখানে যে পথের পার্থক্য হইছে বা সময়ের পার্থক্য হইছে এটা কিভাবে তারা বুঝে? এখানে একটা টেলিস্কোপ থাকে। এই টেলিস্কোপ দেশে এই জায়গায় দেখে যে এই জায়গায় কি রকম ছবি তৈরি হচ্ছে। তোমরা যারা ভৌত আলোকবিজ্ঞান পড়ছো, যারা পড়ছো তারা অনেক ইজিলি বুঝবা যে একসাথে যখন অনেক রকম আলো আসে, বিভিন্ন পথ পার্থক্য বা একই রকম হোক সমস্যা নেই। যখন আলো অনেকগুলো আসে, তারা বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করে বা ফ্রিঞ্জ তৈরি করে বা ডোরা তৈরি করে। ঠিক আছে? মানে যারা পড়ছো তারা বুঝবা। যারা পড়ো নাই তারা মনে রাখতে পারো যে আলো যখন একসাথে অনেকগুলো রশ্মি একসাথে এসে মিলিত হয়, তখন একটা প্যাটার্ন দেখা যায়। যে প্যাটার্ন দেখে আইডেন্টিফাই করা যায় যে আচ্ছা এখানে পথ পার্থক্য আছে, কত আছে, কিরকম আছে বের করা যায়। ঠিক আছে? সো একটা টেলিস্কোপ থাকে সেখান থেকে আমরা দেখি যে এখানে পথ পার্থক্য আছে কি নাকি নাই। তো মাইকেলসন মর্লি কি করলো? তার যে এক্সপেরিমেন্টটা ছিল, এই এক্সপেরিমেন্টটাকে উল্টা করল। ঠিক আছে? আগে কি করতাম? আগে এখান থেকে লাইট ছুড়ে মারতাম। এখন এটাকে ৯০ ডিগ্রি ঘুরায় দিছে। আগে এখান থেকে লাইট মারতাম, এখন এটাকে ৯০ ডিগ্রি ঘুরায় দিছে। তাহলে আগে এখানে ছিল এ দর্পণ। এ দর্পণ ছিল এইখানে। এখন আর এখানে এ দর্পণ নাই। এ দর্পণ ঘুরে চলে আসছে এখানে। এখানে ছিল বি। বি ঘুরে চলে আসছে এখানে। ৯০ ডিগ্রি ঘুরায় দেওয়া হইছে। আলোটা এখন এখান থেকে এখানে যায়। ঠিক আছে? তারপরে অর্ধেক যায় এদিকে, অর্ধেক যায় এদিকে। দেখো আগে যে এ আলোটা এদিকে যাইতো, এখন সেটা লম্বা হয়ে গেছে। আগে এ আলোর বেশি সময় লাগতো। এখন এটা লম্ব দিকে চলে গেছে। আগে বি আলোর কম সময় লাগতো। বি আলোটা আগে উপরের দিকে ছিল। এখন সেটা ঘুরে এদিকে চলে আসছে। তাই না? তার মানে এখন জিনিসটা উল্টে যাবে। এখন বি আলোর যায় ধাক্কা খেয়ে ফেরত আসতে বেশি সময় লাগবে। এ আলোর যায় ধাক্কা খাইতে ফেরত আসতে কম সময় লাগবে এবার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আশা করি। তাহলে এখানে সময়ের যে পার্থক্য একই হবে। ঠিক আছে? সময়ের পার্থক্য আমি লিখে দিই এটা 90 ডিগ্রি রোটেটেড। 90 ডিগ্রি রোটেটেড। এভাবে রোটেট করা হয়ে গেছে। এটাকে 90 ডিগ্রি রোটেট করা হইছে। ঠিক আছে? রোটেটেড। এটা এইভাবে দেখে, হ্যাঁ? 90 ডিগ্রি ঘুরায় দেওয়া হইছে। তাহলে সময়ের পার্থক্য এখন কত হবে? এখনো সেম জিনিসই হবে। এখনো হবে 2d স্কয়ার নাকি শুধু d স্কয়ার ছিল? d স্কয়ার নাকি dv স্কয়ার ছিল? কি ছিল এখানে? dv স্কয়ার বাই c স্কয়ার। dv স্কয়ার বাই c স্কয়ার। এখনো তো ওটাই হচ্ছে। এখনো আমরা দেখছি যে একটা উপরের দিকে যাচ্ছে, ওর একটা সময় আছে, আগের সেম সময়, যেটা আণবিকভাবে যাচ্ছে। একবার ইউ প্লাস সি প্লাস ভি, একবার সি মাইনাস ভি, একই জিনিস। এখানে একই সময় লাগবে। কিন্তু আগেরবার এর কম সময় লাগতো। এবার এ যাচ্ছে উপরের দিকে। সরি, কি বললাম? আগেরবার 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 এ বেশি সময় লাগতো। এখন এ ঘুরে গেছে। এ ঘুরে এখন এটা উপরের দিকে যাচ্ছে। কাজে এর কম সময় লাগবে। বি আগে উপরের দিকে যাচ্ছিল। বি আগে উপরে ছিল। তখন তার কম সময় লাগতো। এখন বি এর মতো হয়ে গেছে। দৌড়াদৌড়ি করা লাগতেছে। সি প্লাস ভি, সি মাইনাস ভি। এখন বি এর বেশি সময় লাগবে। ঠিক আছে? তো এখন বি আগে চলে আসবে। আগে আমরা দেখছিলাম যে আগে এখানে দাগ এ আসতে লেট হয়েছিল। এ অনেক লেটে আসছিল। বি চলে আসছে, তারপরে অনেক সময় পর আমাদের টি সময় পর আমার এ আসছে। এখন আমি যখন উল্টায় দিলাম, আমি দেখলাম যে বি তো আসছে, তারও আগে এ চলে আসছে। তার মানে টি এখন আগে চলে আসছে। বুঝতে পারছো? তাহলে আগে একটা পথ পার্থক্য ছিল, ধরলাম পথ পার্থক্য y। এখন আরেকটা পথ পার্থক্য আছে y। আগে এ লেটে আসতো, এক্স পথ পার্থক্য তৈরি করে ঘুরায় দেওয়ার কারণে এখন এ আগে চলে আসে।
ওয়াই পথ পার্থক্য তৈরি করে। যখন আগের মতো অবস্থায় ছিল তখন এ ওয়াই পথ পার্থক্য তৈরি করতো, লেটে আসতো। যখন ঘুরাই দিছি আমি তখন এ আগে চলে আসে, ওয়াই পথ পার্থক্য তৈরি করে। বুঝতে পারছো? মেইনলি আর কিছুই না। নরমাল ভাবে এ পরে আসতো, ঘুরাই দিলে এখন এ আগে আসতেছে। তাহলে টোটাল পথ পার্থক্যটা কত হলো? মোট পথ পার্থক্য, মোট পথ পার্থক্য কত হবে এখানে? 2d v²/c²। এখানে আমাদের বিজ্ঞানীরা কি করেছিলেন? আমাদের বিজ্ঞানীরা এখানে যে আমি বললাম না, প্যাটার্ন দেখা যায় অন্ধকার ডোরা, এটার একটা ফর্মুলা আছে, অন্ধকার ডোরা উজ্জ্বল ডোরা, এরকম প্যাটার্ন দেখা যায়। আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার। তোমরা পড়বা, ঠিক আছে? অনেক রকম আলো যখন একসাথে আসে তখন এরকম আলো অন্ধকার, আলো অন্ধকার এরকম প্যাটার্ন দেখা যায়। তো এটার একটা ফর্মুলা আছে, তোমাদের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে আছে, তোমরা একটু দেখো, বা আমার ভিডিও আছে, লিঙ্ক দিয়ে দেবো আমি। সেখানে একটা ফর্মুলা আছে যে যেই আলোটা দিয়ে আমি কাজটা করতেছি, গবেষণা করতেছি, সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা গুণন এন ইকুয়ালস টু আমাদের পথ পার্থক্য। এরকম একটা ফর্মুলা আছে, ঠিক আছে? এখান থেকে এন এর একটা সংখ্যা কনস্ট্যান্ট, বা একটা একটা পরিমাপ আর কি, একটা পরিমাপ, এটা কোনো সিগনিফিকেন্স তেমন একটা নাই। সো এন এর ভ্যালু এমনি হয়, সো ডি ডিভাইড বাই ল্যামডা, ঠিক আছে? ইকুয়ালস টু ডি এর মান কত আমরা পাইলাম? 2d v²/c² ডিভাইডেড বাই ল্যামডা, বা 2d v²/λc²। এরকম একটা ফর্মুলা আছে ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়। তো এই ফর্মুলা ইউজ করে তারা বের করার চেষ্টা করলো যে এন এর মান কত। এন এর মানটা কি বুঝায়? এন এর মান যত বেশি হবে বুঝায় যে যদি এন এর মান যদি বেশি হয় তার মানে পথ পার্থক্যের পরিমাণটা বেশি। এন এর মান বেশি মানে পথ পার্থক্য বেশি। এন এর মান যদি বেশি হয় পথ পার্থক্য বেশি। এন এর মান কমছে না বাড়ছে কিভাবে বোঝা যায়? যদি এটা নরমাল প্যাটার্ন, আমি ধর 90 ডিগ্রি ঘুরাই দিলাম, বা ঘোরানোর আগে নরমাল ভাবে একটা প্যাটার্ন দেখছি, এক্সপেরিমেন্ট করি নেই, নরমাল আলো ফেলাইছি, আলো ফেলাই দেখছি ভাই প্যাটার্নটা এরকম। এবার এক্সপেরিমেন্ট করছি, একটা পথ পার্থক্য হয়েছে। 90 ডিগ্রি ঘুরে আবার এক্সপেরিমেন্ট করছি, আবার পথ পার্থক্য হয়েছে। যদি পথ পার্থক্য হয় এই ছবিটা, প্যাটার্নটা সরে যায়, উপরে নিচে সরে যায়, ঠিক আছে? অনেক বিষয় আছে। সো তাদের গবেষণার বিষয় তারা করুক। তারা গবেষণা করে দেখছে যে এন এর মান এত হয়। এন কি? এন বুঝায় যে এই ছবিটা কতটুকু উপরে সরবে বা নিচে সরবে। তো তাদের হিসাবে এন এর মান আসার কথা ছিল 0.4। কেন আসার কথা ছিল? তারা ল্যামডা নিয়েছিল 500 ন্যানোমিটার, তারা ডি নিয়েছিল 10 মিটার, তারা ভি বা পৃথিবীর বেগ ধরে নিয়েছিল 5 ইন্টু 10⁴ মিটার, ঠিক আছে? 5 ইন্টু 10⁴ ছিল, অথবা 3, 5 অথবা 3, আমি নট শিওর, করে দেখো কোনটা হয়। আর সি এর বেগ তো তোমরা জানো, 3 ইন্টু 10⁸ মিটার। এটা সম্ভবত 3 ধরছিল গো, ঠিক আছে? 10 মিটার ছিল, এটা ছিল 3 ইন্টু 10⁵, আর এটা ছিল 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটা তারা ধরে নিছিল। এটা ধরে নিলে এখান থেকে এন এর মানটা আসে 0.4। 0.4 সংখ্যাটা প্রকাশ করে এটা কতটুকু সরে যাবে। কিন্তু কিন্তু তারা কোনো সরণ পায় নাই। তারা পাইছে এন এর মান 0। তার মানে এই এক্সপেরিমেন্ট করার আগে ওইটুকু আলো দিয়ে যেই প্যাটার্নটা তৈরি হইতো, এক্সপেরিমেন্ট করার পরেও ওই প্যাটার্নই তৈরি হইছে। এর মানে কি? এত যে জিনিসপত্র আমরা ধরে নিলাম যে ইথারের মধ্যে দিয়ে যায়, পৃথিবীর বেগ এত, ইথার দিয়ে যাবে, এই সেই, কোনো কিচ্ছু এক্সিস্ট করে না। কিছুই এক্সিস্ট করে না। তোমরা বলতে পারো যে ভাই এখানে ইথার যে আছে আমরা কোথায় ধরে নিছি? এত যে আমরা তুলনা করলাম, এটা তো আমরা স্রোতের মানে ইথার আছে বলে তুলনা করলাম। যে ইথারের মধ্যে দিয়ে একটা বস্তু গতিশীল। পৃথিবী যদি গতিশীল হয়, ইথার তো স্থির। তার মানে আলোর বেগটাও স্থির। আলোর বেগ c। আলোর বেগটা আমার বিভিন্ন রকম মনে হবে। কখনো মনে হবে c মাইনাস v, কখনো মনে হবে c প্লাস v, কখনো আবার পথটাই চেঞ্জ হয়ে যাবে। এটা কেন ধরছি? কারণ আলো ইথারের মধ্যে দিয়ে স্থির বস্তুর মধ্যে দিয়ে যাচ্ছে। আর পৃথিবী তো স্থির না, পৃথিবী সরে যাচ্ছে। এই কনসেপ্টটা ছিল। কিন্তু এই কনসেপ্ট দিয়ে অঙ্ক করার পর, এক্সপেরিমেন্ট করার পর দেখছে যা আসার কথা ছিল, যা হওয়ার কথা ছিল সেটা তো হয় নাই। হওয়ার কথা ছিল এটা, হয়ে গেল এইটা, ঠিক আছে? যা হওয়ার কথা ছিল সেটা হলো না। তো তার মানে মাইকেলসন মোরের এক্সপেরিমেন্টটা ফেইল করলো। এটাকে আমরা এই জন্য বলতেছি প্রচেষ্টা না, এটা হলো ডাব্বা। ফেইল করছে, ডাব্বা মারছে।
তাহলে রেজাল্টটা কি হলো? তাদের উদ্দেশ্য ছিল ইথার এক্সিস্ট করে প্রমাণ করবে। ইথার চলাচল করে না, স্থির অবস্থায় সেটা থাকে, সেটা প্রমাণ করবে। সেই জন্য এক্সপেরিমেন্টটা করল। এক্সপেরিমেন্ট করার পর দেখলো পৃথিবী গতিশীল, স্থির, এটা দিয়ে কোনো যাই আসতেছে না আলোর। আলো আগেও যা ছিল, এক্সপেরিমেন্ট করার পরও সেই একই প্যাটার্ন দেখাচ্ছে। তার মানে ইথার স্থির, পৃথিবী গতিশীল, এরকম কোনো বিষয় নাই, আলোর কোনো মাধ্যম নাই। কে গতিশীল, কে স্থির, আলোর কোনো যায় আসে না। ঠিক আছে? সো ইথার বলে কোনো কিছু নেই, আলোর কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এবং আলোর বেগ যেকোনো কাঠামো, যেকোনো মাধ্যম, যেকোনো সাপেক্ষে ধ্রুবক। যেহেতু কোনো মাধ্যম নাই, মাধ্যম চেঞ্জ করে দিলাম, মাধ্যমকে বেগ দিয়ে দিলাম, মাধ্যমের সাপেক্ষে আমি দৌড়াচ্ছি, এরকম কোনো বিষয় নাই এখানে। আলো আলোর মতোই চলে, নিজের মতোই চলে। কে গতিশীল, কে স্থির, হি ডাজন্ট কেয়ার। আলোর বেগ ধ্রুবক, আলোর বেগ সি। সি ইকুয়ালস টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ওকে? এটা ছিল আমাদের অ্যাজাম্পশন। সো আমরা বুঝতে পারলাম মাইকেলসন মোরলি কি ট্রাই করছিল, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা কিভাবে হলো, কি কি কারণে আধুনিক পদার্থবিজ্ঞান করা হয়েছে, আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের প্রয়োজনীয়তা কি, কোন কোন জিনিস আমরা পড়বো, প্রসঙ্গ কাঠামো কেন দরকার, কাকে বলে, হাইগেন কি বলছিল, ম্যাক্স প্লাঙ্ক কি জিনিস দিছিল, সেটা প্রমাণ করতে মাইকেলসন মোরলি উঠে পড়ে লাগলো। তারপরে অনেক গবেষণা করার পর তাদের এক্সপেরিমেন্টটা ফেইল করলো। ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরো দুর্দান্ত জিনিসপত্র নিয়ে আসবো। এটা মনে মুখস্থ রাখার দরকার নাই। মানে খাতায় প্র্যাকটিস করার দরকার নাই। জেনে রাখা ভালো। কারণ এই ২ টা জিনিস আমাদের পরবর্তীতে অনেক কাজে আসবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।